কিছুটা অস্পষ্টতা আর বিতর্ক থাকলেও সম্রাট আকবরকেই বাংলা সনের প্রবর্তক বলা হয়। আকবরের শাসন আমলের প্রথম দিকে মুঘল সাম্রাজ্যে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী খাজনা আদায় করা হতো। সে সময় চন্দ্রভিত্তিক এই দিনপঞ্জিতে ফসল কাটা আর খাজনা আদায়ে জটিলতা দেখা দেয়, যা নিরসনে আকবর তার নবরত্নের একজন জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজীকে নতুন বর্ষপঞ্জি তৈরির নির্দেশ দেন। অক্লান্ত পরিশ্রম করে সিরাজী ১৫৮৪ সালে সৌরবর্ষভিত্তিক একটি দিনপঞ্জি তৈরি করেন। সম্রাট আকবর এই দিনপঞ্জিকে তারিখ ই ইলাহি নাম দিয়ে ১৫৫৬ সাল থেকে তা কার্যকর করার ফরমান জারি করেন। পরে এর নামকরণ করা হয় বঙ্গাব্দ। বাংলা সনের উৎপত্তির এই ইতিহাস অনেক ইতিহাসবেত্তার কাছে গ্রহণযোগ্য হলেও অনেকেই আবার এখনও এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। ইলাহি সনের অনুসরণে উড়িষ্যায় একটি সন প্রবর্তিত হয়েছিল, আঞ্চলিক ফসলি সন, এবং আরও কোথাও কোথাও হয়েছিল। কিন্তু আইনে আকবরীতে ওই সব সন যে আকবর প্রবর্তন করেছেন সে কথা বলা হলেও বাংলায় তিনি প্রবর্তন করেছেন এই কথা কোথাও নাই। এবং আইনে আকবর যদি না থাকে তাহলে আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারি না যে সম্রাট আকবরই বাংলা সন প্রবর্তন করেছিলেন। তবে অনেক পণ্ডিত মনে করেন যে সম্রাট আকবর এই সন প্রবর্তন করেছিলেন। এই কথাটি প্রথম বলেন উড়িষ্যার ঐতিহাসিক কেপি জয়সওয়াল। তিনিও একজন আধুনিক ঐতিহাসিক, কেমব্রিজ থেকে ইতিহাসে মাস্টার্স করেছেন। অতএব তাঁর যে ঐতিহাসিক যুক্তি সেটাকে আমরা ফেলে দিতে পারি না। সেই জন্য অনেকেই বলেন যে সম্রাট আকবর এটি প্রবর্তন করেছে। মুঘল শাসকেরা নওরোজ উৎসব যে হতো ইরানে, তার অনুসরণে নওরোজ মানে নতুন দিন অর্থাৎ নববর্ষ। ইরানের নববর্ষর অনুকরণে ভারতবর্ষেও তারা উৎসব করতেন, মহিলাদের দিয়ে মিনা বাজার করতেন। অতএব এক ধরনের নববর্ষের প্রচলন কিন্তু মোগল আমলে ছিল। তার প্রভাব কতটা পড়েছিল সেটা ইতিহাসে খুব সুস্পষ্টভাবে পাওয়া যায় না। আধুনিক যুগে যতটা মনে হয় ইংরেজদের যে নববর্ষ উদযাপনের ধারা সেইটা দেখেই বাঙালিরা এই ব্যাপারে উৎসাহিত হয়। এবং যতদূর আমরা ইতিহাসে পাই তাতে দেখি যে ঠাকুর পরিবার, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার, তার পিতা এবং তিনি 1894 সনে প্রথম তাদের বাড়িতে পারিবারিকভাবে বাংলা নববর্ষ উদযাপন করেন। আমাদের পূর্ব বাংলায় বা গোটা বাংলায় খুব ছোট আকারে নববর্ষ পালিত হতো। আমানি বলে একটা উৎসব ছিল। আমানি উৎসবটা ছিল নববর্ষের আগের দিন একটা ঘটের মধ্যে পানি এবং তাতে কচি আমের একটা ডাল পুঁতে রাখা হতো। সকালবেলা ভেজা চাল এবং ওই কচি আমের ডাল দিয়ে ওই ঘটের পানি মিশিয়ে বাড়ির প্রত্যেকের শরীরে ছিটিয়ে দেওয়া হতো। তাদের ধারণা ছিল এতে সারা বছর শুভ হবে, কল্যাণময় হবে। এবং এইটার পরেই গৃহকর্তা হাল চাষ করতে যেতেন। এই যে ছোট একটি অবস্থা ছিল, সামান্য একটি অবস্থা নববর্ষে, তার সঙ্গে পরবর্তীকালে সম্ভবত আমাদের যে আলিবর্দী খাঁ বা মুর্শিদ কুলি খাঁ, এদের সময় আমরা দেখি যে ওই জমিদারি প্রথার অনুসরণে হালখাতা চালু হয়ে গেছে। এবং হালখাতার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা হালখাতা করছেন আর জমিদাররা করছেন পণ্যা। এবং রাজবাড়িতেই পণ্যা হচ্ছে, জমিদার বাড়িতে পণ্যা হচ্ছে, প্রজারা আসছেন, তাদের মিষ্টিমুখ করানো হচ্ছে, খাজনাটা দিয়ে যাচ্ছে। এইটা ছিল ধারা।
ব্যবসায়ীদের হালখাতার বিভিন্ন আনন্দ আয়োজনে নতুন বছরের প্রথম দিন উৎসবের রঙে রঙিন হতে শুরু করে। গ্রামীণ জনপদের রকমারি মেলা আর তাতে গ্রামীণ অর্থনীতির সহযোগে বাঙালির জীবনে পহেলা বৈশাখ হয়ে উঠতে থাকে বিশেষ এক আনন্দ উপলক্ষ। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পহেলা বৈশাখ নিয়ে বাঙালির আত্মপরিচয়ের আন্দোলন শুরু হয়। ১৯৫৪তে যুক্তফ্রন্ট নির্বাচনের পর শেরেবাংলা এ.কে ফজলুল হক পহেলা বৈশাখে প্রথম সরকারি ছুটি ঘোষণা করেন। তবে এরপর আইয়ুব খান সামরিক শাসন জারি করলে বাংলায় বৈশাখ আয়োজনে আবার ছেদ পড়ে। ষাটের দশকে আবার নতুন উদ্দীপনায় শুরু হয় বৈশাখ উদযাপন। এ দশকটি ছিল বাঙালির সাংস্কৃতিক নবজাগরণের কাল। ১৯৬১তে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনে পাক সরকার বাধা দিলে বিদ্রোহ করে বাঙালির সাংস্কৃতিক সত্তা। যাত্রা শুরু হয় ছায়ানটের। ছায়ানট প্রতিষ্ঠা পেয়েছিল ১৯৬১ সালে, যখন পাকিস্তান আমল কঠিন সামরিক শাসন চলছে এবং রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ পালনের ডাক আমাদের সামনে এসছে। ছায়ানট যখন যাত্রা শুরু করলো, একটা লক্ষ্য ছিল ছায়ানটের যে বাঙালির যে উৎসবগুলো আছে সেইগুলোকে আবার ফিরিয়ে আনা। আর কিছু বাঙালির কিছু অসাম্প্রদায়িক উৎসব আছে, ঋতু উৎসব, প্রকৃতি উৎসব। তো ছায়ানট বলদা গার্ডেনে একটা আয়োজন করেছিল শারদ উৎসব, এবং একেবারে প্রকৃতির সাহচর্যে চারপাশে নিবিড় প্রকৃতি, ফুল লতা পাখি ঘেরা পরিবেশে ছায়ানট শারদ উৎসব করলো। ছোট আকারে আয়োজন, কিন্তু এর প্রভাব কিন্তু অনেক সুদূর প্রসারী। এবং ছায়ানট তেমনিভাবেই পয়লা বৈশাখটা ছায়ানট শুরু করলো কিন্তু খুব ছোট আকারে। এবং এর মধ্যে যেটা হলো যে ছায়ানট যেটা উপলব্ধি করলো যে যদি সংস্কৃতিকে আমাদের চর্চা এবং প্রসার বেগবান করতে হয় তাহলে অনেক শিল্পী দরকার, এবং শিল্পীর একটা নিদারুণ অভাব তখন তৈরি হয়েছিল। বিশেষ করে দেশভাগের পর অনেকে দেশ ছেড়ে চলে গেলেন, একটা বৈরী পরিবেশে সংস্কৃতি চর্চাটাও তেমনভাবে হতে পারেনি। তো শিল্পী তৈরির জন্য ছায়ানট ১৯৬৩ সালে ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন প্রতিষ্ঠা করলো, এবং সেটাও খুব ছোট আকারে। কিন্তু এই বিদ্যায়তনের একটা লক্ষ্য হলো যে এখান থেকে যেন শিল্পী তৈরি হতে পারে, আর এই বিদ্যায়তনের যারা ছাত্রছাত্রী তাদের নিয়েই অনুষ্ঠানগুলো আয়োজিত হতে লাগলো। তো তখন ছায়ানট যে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতো সেটাও খুব ছোট আকারে। ছায়ানট তখন বিদ্যায়তনটা পরিচালিত হতো প্রথমে বাংলা একাডেমিতে শুরু হয়েছিল, তারপরে ইংলিশ প্রিপারেটরি স্কুল বলে এখন যেটা উদয়ন বিদ্যালয়, বিশাল প্রতিষ্ঠান, তখন একটা দোচালা ঘরের মতো ছিল, লম্বা একটা কক্ষ। তো সেখানেই ছায়ানট এই বর্ষবরণ অনুষ্ঠান শুরু করলো। এবং বর্ষবরণ যে একেবারে হতো না তা না, বর্ষবরণ ৫০-এর দশকেও বুলবুল ললিতকলা একাডেমিও করেছিল, আরও অন্যান্য প্রতিষ্ঠানেরও উদ্যোগ ছিল। কিন্তু ৫৮-র সামরিক শাসন কিন্তু একটা অন্ধকার সময় নিয়ে আসলো, এবং সব রকম সমাবেশ, রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ হয়েছিল। এবং সেই পরিবেশেই ছায়ানট এই তার সঙ্গীতের মধ্য দিয়ে, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে বাঙালির জাতিসত্তাকে খুঁজে পাওয়া, তাতে প্রাণ প্রতিষ্ঠা করা, সেই কাজগুলো সূচনা করলো। আর এই কাজগুলো নানা রকম উৎসব উপলক্ষ ঘিরে, সেটা রবীন্দ্রনাথের জন্মদিন হোক, নজরুলের জন্মদিন হোক, সেটা অন্য কোনো উপলক্ষ ঘিরে হোক, এবং ছায়ানট আরও নানাভাবে কিন্তু ছায়ানটে তখন তৎপরতা চলতো। এবং ছায়ানটও উপলব্ধি করতো যে অনুষ্ঠানগুলো আরও বড় আকারে নিয়ে যাওয়া দরকার। এবং সেই তাগিদ থেকে ১৯৬৭ সালে কিন্তু প্রথম রমনার বটমূলে ছায়ানট এই বর্ষবরণের প্রভাতী আয়োজন সূচনা করে, এবং সেটা দ্রুতই একটা বিশাল একটা আন্দোলনের রূপ নেয়। প্রায় সেই পাকিস্তান আমলে নানা বাধাবিঘ্নের মধ্যে গভর্নর মোনায়েম খান বলেছিল যে ছায়ানট সূর্য পূজা করছে। সকালবেলা ছায়ানটের ছেলেমেয়েরা এই পানিতে জলকেলি করে সূর্য পূজা করছে। এরকম, এটা কেবল কথার কথা, কিন্তু অনেক রকমভাবে ছায়ানটকে নিগৃহীত হতে হয়েছে। কিন্তু ছায়ানটের এই কর্মকাণ্ড একটা নতুন ধরনের একটা সাংস্কৃতিক উজ্জীবন ঘটালো। আগে যেটা হতো যে গান নিয়ে যদি কেউ ভাবতো সমাজ পরিবর্তনের কথা, তাহলে গণসঙ্গীতের কথাটাই প্রথম মনে হতো। কিন্তু রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, লোকগান, বাঙালির চিরকালীন গান, সেটাও যে বাঙালির একটা সংগ্রামের অস্ত্র হয়ে উঠতে পারে, সেটা কিন্তু ছায়ানটের এইসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ পেল। আর সবচেয়ে সার্থক এবং ব্যাপকভাবে প্রকাশ পেল যখন ছায়ানট এই ১৯৬৭ সাল থেকে
রমনার বটমূলে বর্ষবরণের সূচনা ঘটালো এবং সেটা একটা আমি বলবো যে এই উপমহাদেশের সাংস্কৃতিক ইতিহাসেই একটা বিশিষ্ট ঘটনা। ছায়ানটের এই অনুষ্ঠানের মাধ্যমে বাঙালি চেতনার উন্মেষ ঘটতে থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল আর বাঙালির অন্তঃপুরের আত্মা লালনের গানে এই অনুষ্ঠান দিনে দিনে হয়ে ওঠে বাঙালি সংস্কৃতির রঙিন প্রতিচ্ছবি। প্রতি বছর বৈশাখ প্রভাতে ছায়ানটের এই অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার মানুষ ভিড় করেন রমনা পার্কে। বাঙালির এই মিলনমেলায় যোগ দিয়ে দেশি বিদেশি অনেকেই অনুসন্ধান করেন হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির। বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ, তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা দিন তাক, বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ। বাঙালির বৈশাখ বরণের অনুষ্ঠানের আরেক অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। মঙ্গলের জন্য শোভাযাত্রা অনেক আগে থেকেই প্রচলিত থাকলেও আধুনিক যুগে প্রথম মঙ্গল শোভাযাত্রা বের হয় যশোরে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে প্রথম মঙ্গল শোভাযাত্রা বের হয় ১৯৮৯ সালে। রঙিন এই আনন্দ আয়োজনে থাকে রং বেরঙের মুখোশ, পাপেট, হাতি, বাঘ, কুমির আর রঙিন মনের হাজারো মানুষ। আপাত দৃষ্টিতে নিছক আনন্দ আয়োজন হলেও মঙ্গল শোভাযাত্রার একটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য আছে। এর ভাবনায় সবসময় থাকে গণতন্ত্রের কথা, মানুষের মুক্তির কথা। একই সাথে থাকে সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার। তরুণের মনে ঢোল বাজাবে বৈশাখ, তাক দিনা দিন তাক দিনা দিন তাক দিনা দিন তাক, বছর ঘুরে আবার এলো এলো রে বৈশাখ। পয়লা বৈশাখ আমাদের শুধু বাংলা বছরের সূচনা নয়, এটা প্রথম যে অঙ্কের হিসেব করে ফতেউল্লাহ সিরাজি যেটা করেছিলেন 1556 ছিল 963 হিজরি। তো 963 হিজরি ওটাকেই বাংলা বছরের প্রথম দিন নির্ধারণ করেছিলেন তিনি এই জন্যে যে রাজস্ব সংগ্রহের ব্যাপারটা একটু সুবিধে হয়, কেন বাংলার ঋতু ওই সৌর মাসের সঙ্গে আবর্তিত হয়ে যাচ্ছে। হিজরিতে সন হচ্ছে চন্দ্র মাস, তাতে করে দেখা যাচ্ছিল যে আকবরের রাজস্ব প্রশাসনে বেশ বিঘ্ন সৃষ্টি হচ্ছে। কাজে বাংলা সন যেটা প্রবর্তিত হলো সেটা পুরোপুরি রাজস্ব প্রশাসনের সুবিধা সংক্রান্ত। কিন্তু ওই যে একটি দিন নির্ধারণ হয়ে গেল, বছরের শুরুর একটি দিন, এটা সারা বিশ্বের সব মানুষের সংস্কৃতির সঙ্গে কিন্তু একটা দৃশ্যমান সাদৃশ্য আমরা লক্ষ্য করছি। পৃথিবীর সব জাতির মানুষ সব দেশেই বছরের পয়লা দিন বিশেষভাবে উদযাপন করে। আমরাও ওই একটা দিন পেয়ে গেলাম যে আকবর যাকে রাজস্ব প্রশাসনের একটি দিন, সূচনার দিন হিসেবে করে নিতে চেয়েছেন, সেটা বাঙালির বাঙালিত্ব বহিঃপ্রকাশের একটি দিন হয়ে গেল। এটাও কিন্তু একটা বড় রকমের অর্জন। ইতিহাস যা বলতে চায়নি, যা করতে চায়নি, সেটাই যেন হয়ে গেল এর মধ্য দিয়ে। বাঙালি সংস্কৃতি এমনটাই আর কি। 47 পর থেকে 71 পর্যন্ত ইসলামের নামে বৈষম্য, বঞ্চনা, শোষণ সব কিছু নির্মাণ করা হয়েছিল। কাজেই সেই সময় বাঙালির সনাতন ঐতিহ্য সংস্কৃতির লালন বা পরিবর্ধন দুটোই যেন অনেকটাই বিঘ্নিত হয়ে গিয়েছিল। পয়লা বৈশাখ পাকিস্তানি আমলে আমার খুব একটা মনে পড়ে না। যেভাবে স্বাধীনতার পর বাংলাদেশে এসেছে, একটি কথাই মনে আছে, ছোটোবেলায় পয়লা বৈশাখে হাল খাতা হতো। তো সেদিন অনেক ছুটির আবেশ থাকতো অনেকটাই বলা যায়। কিন্তু বাংলাদেশ হবার পর আমরা যে 40টি বছর পেরিয়ে এসেছি, 41 পেরিয়ে গেছে মোটামুটি বলা যায়। আমি দেখছি যতই দিন যাচ্ছে পয়লা বৈশাখের বর্ণাঢ্যতা, বৈচিত্র্য সব কিছু যেন
বাড়ছে, এটাতে আমি বড্ড আহ্লাদ, আত্মপ্রসাদ সব কিছুই উপভোগ করি এই জন্যে যে পয়লা বৈশাখ বাঙালির সনাতন ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে আছে। এখানে কিন্তু সাম্প্রদায়িকতা নেই, এখানে ধর্মের কুপমণ্ডকতা নেই, সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষ কত উল্লাসে সোল্লাসে এর সঙ্গে অঙ্গীভূত হয়ে যায়। সেই দিনটি খর রোদ, ওই যে রবীন্দ্রনাথের ভাষায় আছে একটি পংক্তিতে, অগ্নিস্নানে শুচি হোক ধরা। অগ্নিস্নান হচ্ছে পূত পবিত্র হয়ে উঠছে পৃথিবী, এমন একটা কথা আছে। রবীন্দ্রনাথের এই পংক্তিটি আমাকে বেশ ভাবায় পয়লা বৈশাখের দিন। এত রোদ, এত গরমকে উপেক্ষা করে মানুষ কত আহ্লাদিত উল্লসিত একটা আনুষ্ঠানিক আমেজ নিয়ে সারাটা দিন ঘুরছে। এতে বাঙালির বাঙালিত্বের পরম একটা বহিঃপ্রকাশ আমি নিজে লক্ষ্য করি। পহেলা বৈশাখ বাঙালির শত বছরের সার্বজনীন লোক উৎসব। ঋতুভিত্তিক এমন অসাম্প্রদায়িক উৎসব সারা বিশ্বেই বিরল। এ উৎসবে মানুষে মানুষে মিলন আর সৌহার্দ্য বাড়ে, শক্ত করে সামাজিক সাংস্কৃতিক বন্ধন। আর এজন্যই বারবার বিভিন্ন স্থানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর পক্ষ থেকে বৈশাখের অনুষ্ঠানে আঘাত এসেছে। ২০০১ সালে উগ্র জঙ্গি গোষ্ঠী হরকাতুল জিহাদ রমনার বটমূলে বোমা হামলা করে ১১ জন মানুষ হত্যা করে, কিন্তু তারপরও বৈশাখ উদযাপন বন্ধ হয়নি। এতটুকুও কমেনি মানুষের উচ্ছ্বাস আর উন্মাদনা, বরং দিন যতই গড়াচ্ছে বৈশাখ উদযাপনের অবয়ব ততই বাড়ছে, আর প্রতি বছরই যাতে যুক্ত হচ্ছে ভিন্ন মাত্রা।